নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকে আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমি গৌরব, আমার সাথে দেবজয়দা। আমরা দুজন বহুদিন পর এসেছি মাঠের থেকে আবার বহুদিন পর আমাদের স্টুডিওতে স্টুডিওতে এসেছি। ফিরে এসেছি এবং মাঠে অনেক খেলা কভার করার পর এই মুহূর্তে আইএসএল এ একটা ব্রেক চলছে। আইএসএল এ সেই ব্রেকটা থাকার কারণ হচ্ছে এখন ইন্টারন্যাশনাল ব্রেক এবং ভারতীয় দল ইন্ডিয়ান টিম মালয়েশিয়ার বিরুদ্ধে একটা ম্যাচ খেলতে চলেছে, ফ্রেন্ডলি ম্যাচ হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে। এবং ফ্রেন্ডলি ম্যাচ আমাদের এই কারণেই খেলতে হচ্ছে কারণ আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার থেকে বাদ হয়ে গেছি। এটা বারবার নিজেদের মনে করাতে খারাপই লাগে, কিন্তু কিছু করার নেই। এই ম্যাচটা খুব কনটেক্সটে ফেললে গুরুত্বপূর্ণ, কারণ মানোলো মার্কেস কিন্তু বলেই দিয়েছেন যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার সেটার পট ওয়ানে ইন্ডিয়া অলরেডি সিকিওর করেছে, পট ওয়ানে আছে এবং সেই কোয়ালিফায়ার শুরু হচ্ছে 2025-এর মার্চ। সুতরাং রাফলি 5 মাস 6 মাস সময় বাকি এবং উনি বলেই দিয়েছেন এখন থেকে যা যা ফ্রেন্ডলি ম্যাচ হবে সেই এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দিকে নজর রেখেই হবে। তাই আমরা সেই 26 মেম্বার যে স্কোয়াড, 26 জন প্লেয়ার, সেই প্লেয়ারদের নিয়ে অনেক চেনা নাম, অনেক পুরনো প্লেয়ার, কিছু নতুন প্লেয়ার, তাদের নিয়ে আলোচনাটা আজ করবো। দেবজাদা, আমি প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবো যে মানে ইনিশিয়াল ইমপ্রেশন, একদম প্রথম নজরে তোমার দেখে কি মনে হচ্ছে? একদম কোনো কি প্লেয়ারকে দেখেই তা মনে হচ্ছে যে কেন নেই, বা কাউকে দেখেই মনে হচ্ছে যে কেন আছে? কেন আছে আমার কাউকে দেখেই সেইভাবে লাগছে না। মোটামুটি মানোলো মার্কুয়েজের সুবিধাটা হচ্ছে উনি যেহেতু আইএসএল এরও কোচ, খুব ক্লোজলি আমরা যেটা আগে আমাদের খুব কমপ্লেন ছিল যে স্টিম্যাচ কখনোই আইএসএল এর কোনো ম্যাচ দেখতে আসেন না, সেটা মানোলো মার্কুয়েজের নিজের চাকরির জন্যই করতে হয়। রোজ আইএসএল এর ম্যাচ দেখতে হয় সব প্রতিপক্ষ, সেই জন্য অ্যাটলিস্ট মানোলো মার্কুয়েজ কিন্তু সব প্লেয়ারকে চেনেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেখানে যারা যারা ইনক্লুডেড হয়েছে, যে যে ইনক্লুশনগুলো আমরা দেখছি, সেই ইনক্লুশনগুলো তারা ডিজার্ভ করে। এবার মুশকিল হচ্ছে আরও অনেকে ডিজার্ভ করে, সবাইকে হয়তো নেওয়া যাচ্ছে না। কিছু কিছু ড্রপ যেগুলো হয়েছে সেগুলো একটু মানে ভুরু কোচকানোর মতো, কারণ শুভাশিস বোস অনেক দিন পরে ড্রপ হয়েছে। শুভাশিস বোস কিন্তু 26 মেম্বার স্কোয়াডে স্টার্টিং 11-এ অটোমেটিক চয়েস ছিল না কখনোই, কিন্তু 26 মেম্বারে অলওয়েজ অটোমেটিক চয়েস ছিল। সাহাল আব্দুল সামাদ তিনিও নেই, সেটাও হয়তো একটু অবাক করার মতো, কিন্তু পারফরমেন্স ওয়াইজ আমি বলবো যে হয়তো দেখে নিতে চাইছেন মানুল মার্কুয়েজ। আর উনি যেটা বলেছেন, আর তুমি যদি দেখো সেটা হচ্ছে যে কোর রুটটা কিন্তু উনিও চাইছেন যে সেম রাখতে। এটা যে কোনো কোচই চাইবেন, কেননা অত এক্সপেরিমেন্ট কেউ চাইবে না। আমার একটা কথা বলার আছে, মালয়েশিয়া দেখো অনেক দিন ধরে আমরা কিন্তু ইন্ডিয়ার খুব খারাপ পারফরমেন্স দেখছিলাম, সমানে হেরে যাচ্ছে। সেখানে ভিয়েতনামের ম্যাচটা কিন্তু আমার কাছে একটা আশার আলো দেখিয়েছে। ভিয়েতনাম খুব একটা খারাপ টিম না, ভিয়েতনাম খুবই ভালো টিম। আমরা এশিয়া কাপে দেখেছি ভিয়েতনাম কি করতে পারে, আর ভিয়েতনামের ভালো টিমই খেলেছিল ইন্ডিয়ার সাথে। সেখানে আমরা দেখলাম ভিয়েতনামের এটা গোল্ডেন জেনারেশন, আর সেখানে আমরা দেখলাম যে ভারত একটা ফিল্ড গোল করলো কোনো টিমের এগেনস্টে, সুনীল ছেত্রী ছাড়া। ফারুক চৌধুরী, এটা একটা আশার আলো। আর সেকেন্ডলি অ্যাওয়ে ম্যাচ ছিল, সেখানে ভিয়েতনামের মতো টিমকে আটকানো গেছে, সেটা একটা ভালো ব্যাপার। মালয়েশিয়ার মতো টিমের সাথে কিন্তু আমাদের জিততে হবে, যেটা ইন্টারকন্টিনেন্টাল কাপে আমার কাছে খুবই বেদনাদায়ক ছিল যে কি করে আমরা ওরকম পারফরমেন্স করতে পারি। সেখান থেকে হয়তো একটু ঘুরে দাঁড়ানো গেছে। আর আমার কাছে এই দুটো ড্রপই একটু অবাক করেছে। বাকি ইনক্লুশন নিয়ে ড্রপ, আমি আরেকটা ড্রপ তোমাকে কমেন্ট করতে বলবো, সেটা হচ্ছে নিখিল পূজারীকে আমরা দেখছি না। নিখিল পূজারীর কি একটা হ্যামস্ট্রিং চোট হয়তো আছে, ইনজুরিও রয়েছে, সেটাই কি একমাত্র কারণ? নিখিল পূজারীর পারফরমেন্সও কিন্তু আশানুরূপ নয়। কারণ দেখো, তুমি যদি আমরা আগের বছর সিজন শুরুতে ফিরে যাই, আমরা দেখবো যে নিখিল পূজারী আগের বছর সাফটা যদি তুমি প্রি সিজন টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ধরো, তাহলে কিন্তু আমাদের কাছে রাইট ব্যাক, লেফট ব্যাক অটোমেটিক চয়েস ছিল নিখিল পূজারী আর আকাশ মিশ্রা। ওরাই কিন্তু শুরু করছিল। তারপরে শুভাশিস, আকাশ মিশ্রা লম্বা চোট, উনি ইয়েতে ক্লাবেও খেলতে পারছেন না। আকাশ মিশ্রা এই মুহূর্তে রেডারে নেই, কামব্যাক করার পরে আমরা দেখবো। কিন্তু নিখিল পূজারীর পারফরমেন্স যেরকম ভাবে নিখিল পূজারী এসেছিল ন্যাশনাল সার্কিটে সেরকম নয়। ইনজুরি যেটা রয়েছে, তারপরেও হয়তো টাইম ছিল কামব্যাক করার, কিন্তু আমার মনে হয় শুধুমাত্র ইনজুরিটাই কারণ নয় ইনক্লুশন না করার বিষয়। তো সেক্ষেত্রে এই চোট নিয়ে যদি কথা বলতে হয়, সন্দেশ ঝিঙ্গান চোট সারিয়ে ডিরেক্ট কামব্যাক করেছেন। এটা এবং এটাতে আমি খুশি। উনি কি মানে স্টার্টিং 11-এ
ডিরেক্ট starting চলে 11 আসবেন, starting সেটাই 11 আমরা করবে। কারণ দেখো ইন্ডিয়াতে শুভাশিসকে ড্রপ করার ক্ষেত্রে আমার কিন্তু কমেন্ট একটাই, সেটা হচ্ছে শুভাশিস কিন্তু বরাবর ইন্ডিয়া জার্সিতে 100%-এর বেশি দিয়েছে, 100% বেশি দিয়েছে। আর একটা জিনিস তুমি যদি এবার দেখো, এবছরে মোহনবাগানে স্টারের টিম, হুম। প্রচুর অ্যাটাকার্স, তারপরে ওদের হাইস্ট করা শুভাশিস বোস। হ্যাঁ। সেই জন্য আমার মনে হয় শুভাশিস বোস হয়তো পরের ম্যাচে আবার ফিরে আসলেও আসতে পারে। কিন্তু সন্দেশ সিংহলকে আমরা সারা বছর সন্দেশ সিংহলকে খারাপ খেলতে দেখি, কিন্তু ইন্ডিয়া জার্সিতে সন্দেশ সিংহলকে ওয়ারিয়ার মতো খেলতে দেখি। সেখানে সেন্টার ব্যাক হিসেবে সন্দেশ সিংহলের ফিরে আসা, আর পাশে আনোয়ার আলীর ফর্ম কিন্তু আবার ভালো। আনোয়ার আলীকে আবার কনফিডেন্স লাগছে, কারণ মাঝখানে আনোয়ার আলীর সাথে যা যা ঘটনাগুলো ঘটেছিল সবকিছু মিলিয়ে আনোয়ার আলীর খেলা একেবারেই খারাপ আমরা দেখতে পাচ্ছিলাম। ডার্বি অব্দি আমরা সেই আনোয়ার আলীকে দেখতে পাইনি। সেখানে ঝিঙ্গানার আনোয়ার আলী কিন্তু আমাদের একটা সলিড সেন্টার ব্যাক প্লেয়ার। সেখানে তোমার রাহুল ভেকে কিন্তু তুমি সাইড ব্যাক ইউজ করতে পারবে। আমরা চ্যালেঞ্জ লিগে আনোয়ার আলীর একটা কামব্যাক দেখলাম, ফলে এটা খুব ভালো ইন্ডিয়ান ফুটবলের জন্য খবর যে আনোয়ার আলী আবার ফর্মে চলে এসেছেন। চিংলেন সানা আছেন, সেন্টার ব্যাকে অপশন রয়েছে, চিংলেন সানা কোনো সময় খেলতে পারেন। মেহতাব সিংও আছে, সুতরাং রাহুল ভেকে নিজেও, রাহুল ভেকে আমার মনে হচ্ছে তোমার হয়তো সাইড ব্যাক ইউজ করা যেতে পারে, কারণ শুভাশিস যেহেতু নেই, রাহুল ভেকে কিন্তু আবার সাইড ব্যাকে একাধিক অপশনও আছে, আমরা সেগুলো নিয়ে এক্সপিরিয়েন্স নেই সাইড ব্যাকে। এক্সপিরিয়েন্স বলতে তোমার মনে পড়বে আশিস রায়ের কথা, এবং কোচ আশিস রায়ের উপর ভরসা করবে না রাহুল ভেকে না, কোচ একটু হয়তো 3টে সেন্টার ব্যাকে খেলাবে, সেটা আমাদের দেখতে হবে। কারণ আমাদের কাছে কিন্তু উইঙ্গার অপশন অনেক, মাঝমাঠের অপশনও প্রচুর রয়েছে। আমি মাঝমাঠ উইঙ্গারে ফরওয়ার্ডে যাওয়ার আগে তাহলে যখন উইং ব্যাকের কথা হচ্ছে, ভালপুইয়ার কথা একটু এখানে বলবো। ভালপুইয়া কিন্তু রাইট ব্যাকে অ্যাকচুয়ালি মানে ভবিষ্যতের অপশন, কারণ ভালপুইয়াকে সেই ভেবেই হয়তো টিমে নেওয়া হয়েছে যে পরবর্তীকালে ভালপুইয়া একটা জায়গা পাকা করার একটা সম্ভাবনা আছে, কারণ এই বছর কিন্তু মুম্বাই সিটির হয়ে খুব ভালো পারফরমেন্স। ভালপুইয়ার খেলা আমি মাঠ থেকে সামনে থেকে দেখেছি। রাহুল ভেকে চলে যাওয়ার পরে যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছিল, লোকজন মানে মনে করছিল সবাই মুম্বাই সিটি এফসিতে, সেটা কিন্তু ভালপুইয়ার যথেষ্ট মানে দায়িত্ব নিয়ে খেলছে। এই এজে ভালপুইয়া একেবারেই বাচ্চা ছেলে, সেখানে ভালপুইয়ার আমরা হয়তো আগের বার আমরা আমাদের ভিডিওতেই বলেছি যে ভালপুইয়ার রোশন সিংকে টিমে নেওয়া উচিত, টিমাজ একেবারেই করছিলেন না, সেখানে ভালপুইয়া এবছর, সেখানে রোশন সিং নাওরেম তিনি হয়তো লেফট ব্যাক পজিশনে এই মুহূর্তে অটোমেটিক সিলেকশন হবে। আমরা এবার একটু মিডফিল্ডের দিকে যাব, বিশেষ করে একজন প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হবে, একদম আগুন ধরিয়ে দিচ্ছেন, মাঠ আলো করে রাখছে জিতিন এমএস। লাস্ট সিজন থেকেই এই সিজনে বিশেষ করে তার খেলা খুবই নজর কেড়েছে আইএসএল এ, ডুরান্ড কাপে তার আগে জিতিন কিন্তু ইনক্লুডেড। জিতিনকে ইন্টারকন্টিনেন্টাল কাপেই নেওয়া উচিত ছিল আমার মনে হয়, আমরা এই নিয়ে কথাও বলেছি। জিতিন আগের সিজনেই অসাধারণ খেলছিল। আমাদের সমস্যা একটাই, আমাদের প্রচুর উইঙ্গার। তুমি যদি দেখো কোলাসো আছে, মানভীর আছে, চাংতে আছে, সবাই উইঙ্গার, তাই জন্য জিতিন এমএস স্টার্টিং 11-এ কোথায় খেলবে সেখানেই হয়তো একটা মানে অসুবিধার জায়গায় তৈরি হচ্ছিল বলেই জিতিন এমএস টিমে চান্স পাচ্ছিল না, কিন্তু পেয়েছে। আশা করি কিছু টাইমও পাবে। আমি বলছি না জিতিন কিন্তু এই মুহূর্তে স্টার্টিং 11-এ চান্স পাবে, কিন্তু জিতিন এমএস কিছু টাইম ডিজার্ভ করে। এবং তার সাথে আরেকজন কেরালা ব্লাস্টার্সের ভিভিন মোহনানও তাই, দারুণ প্রমিসিং, 21 বছর বয়স, একদম ইয়াং র প্রসপেক্ট। ভিভিন মোহনান, জিতিন এমএস, এদের দুজনকে নেওয়া হয়েছে, ইরফানকে নেওয়া হয়েছে আমরা দেখছি। বিক্রম প্রতাপ সিং আবার চোটের জন্য উনি ছিলেন না, ফিরে এসেছেন, সুতরাং ফারুক চৌধুরী গোল পেয়ে গেছে আগের ম্যাচে। আমরা অবশ্যই লালিয়ানজওয়ালা ছাংতে, তাকে নিয়ে আর বেশি কথা বলার নেই। ইরফানকে নতুন ইনক্লুড করা হয়েছে, সুতরাং অ্যাটাকিং লাইন আপে লিস্টন কোলাসো আছে, মানভীর আছে, অনিরুদ্ধ থাপাও লং রেঞ্জার এফার্টস আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি উনি স্কোর করতে পারেন। সুতরাং স্কোর করার লোকের অভাব এই টিমটাতে হয়তো আর থাকবে না যদি টিম প্রপার ফুটবল, কারণ এরাই খেলছিল, ফারুক চৌধুরী ছাড়া সবাই খেলছিল, আমরা গোল করতে পারছিলাম না। আমার মনে হয় এই টিমের কি প্লেয়ার হচ্ছে ব্রেন্ডন ফার্নান্ডেজ। এবারও মুম্বাই সিটির হয়েও আমরা দেখছি খেলা, আর আমরা ভিয়েতনামের হয়েও খেলা দেখেছি। ব্রেন্ডন ফার্নান্ডেজকে কিন্তু, আর ব্রেন্ডন ফার্নান্ডেজ যেহেতু আবার মার্কেজের সাথে দীর্ঘদিন একসাথে কাজ করেছে, ব্রেন্ডন ফার্নান্ডেজকে কিন্তু ঠিকভাবে ইউজ করলে তাহলে মাঝমাঠে আমরা একটা ভালো খেলা ক্রিয়েটিভিটি দেখতে পাবো। থাপার ফর্মটা এবছর কিন্তু বেটার, থাপা মোহনবাগানের হয়ে এবছর আগের বছরের থেকে বেটার ফুটবল খেলছে। আর আমাদের আপুইয়ার ফর্ম খুবই ভালো, ফলে আপুইয়া, থাপা আর
ব্রেন্ডন ফার্নান্ডেজ, এই তিনজনকে দিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমি সেটাই তাহলে- এটার কিউ ধরে আমি তোমায় জিজ্ঞেস করছি, তাহলে হ্যাঁ। স্টার্টিং লাইন আপ, স্টার্টিং 11 তুমি কি দেখছো? স্টার্টিং 11 আমি যদি বলি, গোলকিপারে গুরপ্রীতি থাকছে, এটার কোনো চেঞ্জ নেই। সেন্টার ব্যাক এবার এখনো অবধি কিন্তু আমরা 4-4-2 4-3-3-এই খেলতে দেখেছি, এখনো অবধি 4-3-3-এই খেলতে দেখেছি মানুয়েলো মার্কুয়েজকে। তাহলে আমি ধরছি ঝিঙ্গান আর আনোয়ার আলী সেন্টার ব্যাক, একদিকে যদি রোশন সিং নাওরমকে ধরি, তাহলে আর একদিকে রাহুল বেকে খেলতে পারে। আমি রাহুল বেকে ধরছি আশিস রায়ের জায়গায়, কারণ এক্সপিরিয়েন্সের জন্য। তিনজন মিডফিল্ডার আমি যদি ধরি, তাহলে সুরেশ ওয়াংজাম, ব্রেন্ডন ফার্নান্ডেজ আর আপুইয়া, আর ওপরে ফারুক চৌধুরী, দুদিকে ছাংতে আর মানবীর। আচ্ছা, তুমি বিক্রম প্রতাপ সিং বিক্রম প্রতাপ সিং পরে আসছে, মানবীরের ফর্মের ওয়াইজ মানবীর হয়তো একটু এগিয়ে থাকবে বিক্রম প্রতাপ সিং। আমাদের এটা প্রেডিকশন, আমাদের ইন হাউস এক্সপার্ট আর আসলে প্রত্যেকটা পজিশনেই আমি দুজন করে প্লেয়ার বলতে পারি, যদি তুমি ভেবে দেখো প্রত্যেকটা পজিশনে। এটা কিন্তু একটা এটা একটা ভালো ব্যাপার, যেহেতু এটা আমাদের প্রিপারেটরি ম্যাচ, সেখানে প্রত্যেক পজিশনে এতগুলো প্লেয়ার রয়েছে। আর যেহেতু আমরা একটা মালয়েশিয়ার মতো টিমের সাথে খেলছি, জানি না সাবস্টিটিউটেড রুল 5 জনই থাকবে কিনা। এটাও যদি না থাকে, তাহলে তো আমি বলবো ফার্স্ট হাফে একটা টিম খেলানো উচিত, সেকেন্ড হাফে একটা টিম খেলানো উচিত। সেক্ষেত্রে মানুয়েলো মার্কুয়েজ হয়তো সেটাই চেষ্টা করছেন, যে এরকম একটা সলিড বেস তৈরি করা, যেখানে প্রতিটা পজিশনে অ্যাটলিস্ট দুটো প্লেয়ার থাকবে। আমরা দেখে নেব কি টিম খেলানো হয়, আমরা খেলাটা নজর রাখবো অবশ্যই, এবং খেলার অ্যানালিসিস নিয়ে আবার ফিরে আসবো। আপনারাও খেলাটা দেখুন, ইন্ডিয়ার ম্যাচ। মজার কথা হলো, সোমবার আমি হায়দ্রাবাদে থাকবো, ঠিক আছে, কিন্তু বিশেষ কাজে, কিন্তু আমি মাঠে থাকতে পারবো না। আমার মনে হয় সোমবারে ম্যাচের পরে আমরা একটা অনলাইন কানেক্ট করতে পারি, সেটাই আমরা চেষ্টা করবো। খেলার কাছে তুমি থাকবে, এর কাছে খেলার ভাইবটা একটু পাওয়ার চেষ্টা করো, আমরা সেটা ভাইবটা তোমার থেকে নেব। হায়দ্রাবাদে ম্যাচ হয়, আমি ভগবান কি দেখি হায়দ্রাবাদে ম্যাচ, এইসব আমরা রিজার্ভ করে রাখবো অন্য সময়ের জন্য। না এটা বলা উচিত, জোর করে স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে স্টেডিয়াম ভরানোর আমি কোনো মানে দেখি না। হ্যাশট্যাগ একটা ট্রেন্ড আমরা চালু করতেই পারি, ব্রিং ইন্ডিয়ান ফুটবল ব্যাক টু কলকাতা, ব্যাক টু গুয়াহাটিতে করুক, গুয়াহাটিতে আনুক, গোয়াতে আনুক, কোচিতে করুক, ফর দ্যাট ম্যাটার মুম্বাইতেও করতে পারে, বেঙ্গালোরেও করতে পারে, ব্যাঙ্গালোরে অবশ্যই করতে পারে, বম্বেতে খুব ভালো। সুতরাং কেন হায়দ্রাবাদে এই একটা হ্যাশট্যাগ আমরা চালাতে পারি। কিন্তু সেই হায়দ্রাবাদে যেখানেই খেলা হোক, আমরা চাইবো ইন্ডিয়া জিতুক, এবং সেই জেতার দিকে আমরা নজর রাখবো। জেতার ফিরে আসুক টিম, আবার অনেক দিন ইন্ডিয়া টিমের জয়েনিং, সেই আশা রেখে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। আমাদের সমস্ত ভিডিও আপনারা ফলো করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, কমেন্ট করুন, যা যা করতে হয় আপনারা জানেন। বন্ধুদের সাথে শেয়ার করে নিন আমাদের চ্যানেল, এবং আমাদের পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসা অবধি আমাদের সঙ্গে থাকুন।